পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের মানুষের মতো অকৃতজ্ঞ, বেঈমান, অসভ্য, বর্বর কোনো জাতি আর দ্বিতীয়টা নাই। একথা বলতে বাধ্য হচ্ছি, আমি নিজেও একজন বাংলাদেশী। তারপরেও একথা কেন বলতেছি সেটার প্রতিফলন আপনারা দেখবেন। বিগত 15 বছর আওয়ামী লীগের শাসনামলে এই জাতি যতটা সুখে ছিল, সমৃদ্ধিতে ছিল, শান্তিতে ছিল, সেই সুখ, সমৃদ্ধি, শান্তি বিলুপ্তির পথে বললে ভুল হবে, বিলুপ্ত হয়ে গেছে। যে অসভ্য জাতি 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে, সেই জাতি 5 আগস্টের পর পাকিস্তানিদের হাতে সবকিছু সঁপে দিয়েছে। 30 লক্ষ মুক্তিযোদ্ধার তরতাজা রক্ত, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম যাদের কাছে মূল্যহীন, সেই জাতিকে তো ভাই চড়া মূল্য দিতে হবে, দিচ্ছে। এই জাতির কপালে অশেষ দুর্গতি অপেক্ষমান। আমি আমার বানানো কোনো কথা বলতেছি না, কিংবা আমি মন গড়া কোনো কথা বলতেছি না। বাংলাদেশের কয়েকটা গণমাধ্যমের কিছু ভিডিও আপনারা দেখেন, এরপর বুঝবেন বাংলাদেশটা ঠিক এই মুহূর্তে কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে, আর কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এবং কোথায় গিয়ে দাঁড়াবে। খাল উদ্ধার করতে গিয়ে খালেই বিলীন 1300 কোটি টাকা। এলাকার জলাবদ্ধতা নিরসনে নেয়া আলোচিত ডিএনটি বাঁধ প্রকল্প কোনো কাজে তো আসেনি, বরং উদ্ধার করা জায়গায় গরুর ঘাস চাষ করেছেন প্রভাবশালীরা। শুধু তাই নয়, দখল আর ময়লার কারণে পানি উপচে ডুবছে সড়ক। একদিকে কঠোর আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে জুয়া খেলা, অন্যদিকে বৈধতা দেয়া হলো কর বাড়িয়ে। দর্শক, ঠিকই শুনছেন, এমন বিপরীতমুখী দুই আইন তৈরি হয়েছে জাতীয় সংসদে, যা দেশের আইন প্রণয়ন পদ্ধতির দুর্বলতার ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে অবৈধ কর্মকাণ্ড থেকে কর আদায়ের চেষ্টা পুরোপুরি অনৈতিক। কয়েকটি মাত্র গাড়ির জন্য মাসে জ্বালানি ব্যয় 12 লাখ টাকা। শুধু তাই নয়, এসব রক্ষণাবেক্ষণের জন্য থাকবে আরো 3.5 লাখ করে। আরো ভয়ঙ্কর তথ্য হলো, ইমেল ও ওয়েবমেল সংক্রান্ত একটি সফটওয়্যার কেনা হবে 9.5 কোটি টাকায়। এমন ভয়াবহ লুটপাটের আয়োজন চলছে সারা দেশে 204 সেতু নির্মাণ সংক্রান্ত প্রকল্পে, যে জন্য আবার পরামর্শকরাই নিয়ে নেবেন প্রায় 150 কোটি টাকা। 4 বছরে 1/3 নেমেছে শিল্প খাতের প্রবৃদ্ধি, যার সরাসরি প্রভাব পড়ছে বিনিয়োগ ও কর্মসংস্থানে। শুধু তাই নয়, একই সময়ে 24 থেকে কমে 21% ঘরে চলে এসেছে বেসরকারি বিনিয়োগ। এমন দুরবস্থার মধ্যেই সপ্তাহখানেক ধরে তীব্র গ্যাস সংকট, যা আরো তলানিতে নিয়ে যেতে পারে অর্থনৈতিক কর্মকাণ্ডকে। বিশেষজ্ঞরা বলছেন, এমন বহুমুখী সংকটের মুখোমুখি আগে হননি উদ্যোক্তারা, তাই এই ক্ষত কাটিয়ে ওঠা কঠিন হবে। এবার রাজনৈতিক বিবেচনায় কেবল সরকার দলীয় সংসদ সদস্যদের এলাকার জন্য নেওয়া হলো 8,000 কোটি টাকার বিশাল এক প্রকল্প, যা দিয়ে 108 উপজেলায় নির্মিত হবে 204টি সেতু। আরো আশ্চর্যের তথ্য হলো, প্রকল্পটি নেওয়া হয়েছে কোনো ধরনের সমীক্ষা ছাড়াই, যা নিয়ে আপত্তি তুলেছে খোদ পরিকল্পনা কমিশন। এ যেন ঘোড়ার চেয়ে লাগামের দাম বেশি। ইনবিআরের সংসারের 1000 কোটি টাকার প্রকল্পের 400 কোটি নেবেন পরামর্শদাতারা। রাজধানীতে চাঁদাবাজদের দৌড়াতে অসহায় ব্যবসায়ী থেকে সাধারণ নাগরিক। গত সপ্তাহে ধানমন্ডি মিরপুরে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান সহ ভবনের নির্মাণ কাজ। চলমান গ্যাস সংকটে শূন্যে নেমেছে শিল্প কারখানার উৎপাদন। ক্রয়াদেশ হারাতে বসেছেন উদ্যোক্তারা, ফলে কেবল তৈরি পোশাক খাতেই লোকসান ছাড়াতে পারে $1.5 বিলিয়ন। এমন আশঙ্কা ব্যবসায়ীদের। শুধু তাই নয়, ব্যাংক ঋণের ফাঁদে পড়তে পারে কয়েকশো কারখানা, যাকে পুরো অর্থনীতির জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তীব্র জ্বালানি সংকটে চাপে আছেন ব্যবসায়ীরা, বিপুল বিনিয়োগ করেও চালু করতে পারছেন না কারখানা, ফলে দেউলিয়া হওয়ার পথে রয়েছেন অনেকেই। রাজধানীর বাজারগুলোতে দেখা যায় মাত্র 1 সপ্তাহে বদলেছে চিত্র। মৌসুমী সব সবজি ছুঁয়েছে 3 অঙ্কের ঘর। 60 টাকার পটল, ঝিঙা, ধুন্দুল এখন বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়। কাঁচা মরিচের দাম ঠেকেছে 300 টাকায়। ফলে প্রতিনিয়ত থলেতে কমছে পণ্য, বাড়ছে ব্যয়। সবজি টবজি কিছু কিনতে আসছি, ফুলকপি 120, টমেটো 160, সেভাবে কিনবো, অল্প অল্প নিচ্ছি আর কি। আমরা তো লিমিটেড একটা ইনকামে আছি, সরকারি চাকরি। আমাদের জন্য এখন রিটায়ার্ড পারসন কষ্ট, অনেক কষ্ট, সবার জন্য, অল আর ইকুয়াল, সবার জন্য দাম সাফার করতেছি আর কি। আজকে শুনেন 2 কোটি লোক মারা গেছে, কালকে কাপড়ের কাপড় কিনতে পারবেন না, কারণ সব জায়গায় দেখবেন কাপড়ের কাপড়ই নাই। আমার মতো লোকে বাজারে এলে আমি 1000 টাকার বাজার প্রতিদিন করতে পারবো? আমি বেতন পাইলো 20,000 22,000 টাকা। আমি একজন সাধারণ মানুষ, গ্যাসের দাম বাড়তি, তেলের দাম বাড়তি, বিদ্যুতের দাম বাড়তি, ঘর ভাড়া বাড়তি, আপনি রিক্সা দেবেন, রিক্সা ভাড়া বাড়তি। হ্যাঁ, শুধু পারে না, এটা কোন রাষ্ট্রে বসবাস? হাততালি দেন জোরে, হাততালি। অকৃতজ্ঞ, বেঈমান, বেহায়া, বর্বর, নিকৃষ্ট জাতির জন্য এইরকম সরকার পারফেক্ট। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কতটা ভয়াবহ আপনাদের অনেকের আইডিয়া নাই। বিশ্বাস করেন, অনেকের আইডিয়া নাই। প্রত্যেকটা সেক্টর মানে প্রত্যেকটা সেক্টর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের দাম বাড়ছে কয়েক গুণ বেশি, গ্যাস নাই, তেল নাই, জ্বালানি নাই, কিচ্ছু নাই। ভাই, বাংলাদেশটা কিভাবে চলবে? একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে যে বেসিক জিনিসগুলো প্রয়োজন, মানুষের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে যে বেসিক জিনিসগুলো প্রয়োজন, সেগুলোর যোগান দিতে পারতেছে না তারেকের বর্তমান সরকার। মার্কিন বাণিজ্য চুক্তির গেরাকলে পড়ে প্রত্যেকটা জিনিস বেশি মূল্যে ক্রয় করতে হচ্ছে। গম থেকে শুরু করে গ্যাস, সবকিছু দাম এখন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। একটা গল্প শুনে আপনাদেরকে। গতকাল রাতে আমার একটা বড় ভাই ধানমন্ডি থেকে আমাকে কল করলো। ধানমন্ডিতে ওনার নিজস্ব বাসা, ওনার পৈতৃক সূত্রে প্রাপ্ত একটা ফ্ল্যাট আছে। ওই ফ্ল্যাটের বাসিন্দা আমি নিজেও ছিলাম। আমি যখন ঢাকায় থাকতাম ধানমন্ডিতে, সেই বাসায় অবস্থান করেছি দীর্ঘদিন। তো ওই বাসাতে মোটামুটি কারেন্ট বিল এর আগে আসতো 1200 থেকে 1400 টাকা। ওইখানে এসি ছিল না, ফ্যান, ফ্রিজ আর লাইট, এর বাইরে আর কোনো কিছু ছিল না। আর কাপড় ওয়াশের ব্যাপারটা, আমরা বাসায় কাপড় ওয়াশ কখনোই করতাম না, বাইরে থেকে ওয়াশ করে নিয়ে আসতাম। সুতরাং বিল কখনো ওই 1400 টাকা অতিক্রম করে নাই। গত মাসে উনি 6 দিন ট্যুরে ছিলেন, অর্থাৎ 6 দিন বাসায় কোনো বিদ্যুৎ চলে নাই। এরপরেও কারেন্ট বিল আসছে
4200 টাকা, যেটা সম্পূর্ণরূপে অবাস্তব। 4200 টাকা কারেন্ট বিল আসার কোনো যুক্তিকতা নেই, কিন্তু আসছে। শুধুমাত্র উনার বাসা না, ঢাকা শহরে এরকম অসংখ্য বাসায় আপনারা খবর নেন যেখানে বিদ্যুৎ বিল আসতো 2000 টাকা, সেটা বেড়ে হয়ে গিয়েছে 8000 টাকা। কেন? রিজনটা কি? প্রিপেইড মিটারের এই যে চুরি চামারি চলতেছে, কেন? কে করতেছে? বিদ্যুৎ এবং গ্যাস খাতকে যখন বেসরকারি কোনো প্রতিষ্ঠানের আওতায় দিয়ে দেওয়া হয়, তখন নিঃসন্দেহে চুরি বাটপারি ছিনতাই চামারি হবেই, হচ্ছে। এই গল্পের প্রেক্ষিতে আরেকটা গল্প আপনাদেরকে শোনাই। গত 2 মাস আগে আমি দেশ পরিবর্তন করেছি। এর আগে যে দেশে ছিলাম সেই দেশে আমার শেষ মাসের কারেন্ট বিল ছিল $117, যেটা মানে আমার পক্ষে অনেক বেশি কষ্টসাধ্য ছিল। এরপর আমি শুধুমাত্র ওই বাসা ছাড়ি নাই, ওই দেশ থেকে আমি চলে আসছি, কারণ ওইটা আমার পক্ষে বহন করা সম্ভব না। এখন ধানমন্ডির যে বড় ভাই আমাকে গতকাল রাতে ফোন দিয়েছিল, সে কি তার পৈতৃক সূত্রে প্রাপ্ত ফ্ল্যাট ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাবে? অন্য কোথাও কোথায় যাবে? ঢাকা শহর না, বাংলাদেশের যেই প্রান্তে আপনি যাবেন সেই প্রান্তে বিদ্যুৎ বিলের উপর যেই নাটক শুরু হয়েছে, সরকার যেভাবে মানুষের পকেট কাটতেছে, এটা তো ভাই মেনে নেওয়ার মতো না। সবজির দাম বৃদ্ধি, কাঁচামরিচ 600 টাকা কেজি হয়ে গেছে। ভারত থেকে আজ নাকি শুনলাম চালান আসছে, আসার পর দাম একটু কমেছে। কয়টা শোনাবো আপনাদেরকে বলেন? দুর্নীতির দায়ে এসালাম গ্রুপের সব কারখানা বন্ধ করে দিয়েছে, 10,000 শ্রমিক বেকার। বেক্সিমকো পার্ক বন্ধ করে দিয়েছে, 40,000 শ্রমিক বেকার। গ্যাস সংকটে ডিবিবিএল গ্রুপের সব প্রতিষ্ঠান বন্ধ, সব পোশাক কারখানা বন্ধ, 25,000 শ্রমিকের চাকরি চলে গেছে। এই মানুষগুলা কিভাবে জীবন ব্যয় মেটাবে? এই পরিবারগুলা কিভাবে বাঁচবে? এই যে 1 লক্ষ পরিবার চাকুরিচ্যুত হলো, এই 1 লক্ষ পরিবার কিভাবে চলবে? এটা কি সরকার ভেবে দেখেছে? হাওয়া ভবন 2.0 যেটা বানিয়েছে, সেখানে সিন্ধুকের চাবি হাতে বসে আছে। দেখেন, দেশের প্রত্যেকটা সেক্টর বিপর্যস্ত। মানুষের পেটে ভাত নাই, গ্যাসের সংকট, তেলের সংকট, বিদ্যুতের সংকট। প্রত্যেকটা সংকটের মধ্যে দাঁড়িয়ে এই ইউনিভার্সাল কার্ড চালু করার প্রস্তাব দেয়। ইউনিভার্সাল কার্ড নামে একটি কার্ডের ভিতরেই আমরা সবকিছু নিয়ে আসবো। এরকম অথর্ব, এরকম বর্বর রাষ্ট্রপ্রধান এই অসভ্য বর্বর বাঙালি জাতি প্রত্যাশা করে। বললাম না, যে জাতি স্বাধীনতাকে মূল্য দিতে জানে না, যে জাতি স্বাধীনতার স্থপতিকে মূল্য দিতে জানে না, যে জাতি 9 মাসের স্বাধীনতাকে অস্বীকার করে, যে জাতি 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার তরতাজা রক্তকে অস্বীকার করে, যে জাতি 2 লক্ষ মা বোনের সম্ভ্রমকে অস্বীকার করে, যে জাতি বলে বাংলাদেশের স্বাধীনতা ভারতের চক্রান্ত ছিল, যে জাতি বলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের যুদ্ধ ছিল না, এটা ছিল ভারতের পাকিস্তানের যুদ্ধ, সেই জাতির কপালে এরকম দুর্দশা আমি চাই। বিশ্বাস করেন, অনেকেই বলতে পারেন আপনি তো ভাই মানুষ ভালো না। ভাই, আমি মানুষ ভালো না। আমি চাই এই জাতি চরম শিক্ষা পাক। আমি চাই এদেশে বিদ্যুতের দাম আরো কয়েক গুণ বৃদ্ধি পাক, গ্যাসের দাম আরো কয়েক গুণ বৃদ্ধি পাক। ঢাকা শহর না, শুধুমাত্র বাংলাদেশের কোথাও যাতে রান্নার চুলা না জ্বলে, আমি সেটা চাই। আমি চাই বেশি দামে গম আমদানি করা হোক। আমি চাই দেশের সকল প্রতিষ্ঠানকে মার্কিনীদের হাতে তুলে দেওয়া হোক। আমি চাই বিমানবন্দরের 3য় টার্মিনাল মার্কিনীদের কাছে দিয়ে দেওয়া হোক। আমি চাই গভীর সমুদ্র বন্দর থেকে শুরু করে চট্টগ্রাম বন্দর মার্কিনীদের দেওয়া হোক। আমি চাই করিডোর দেওয়া হোক। আমি চাই সেন্ট মার্টিনে মার্কিনীদের ঘাঁটি করার সুযোগ দেওয়া হোক। আমি চাই আরো বেশি বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করুক। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর বিপর্যস্ত হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। এই ধ্বংস হওয়ার পর ধ্বংসস্তূপ থেকে নতুন আর একটা বাংলাদেশের জন্ম নিক, যেই বাংলাদেশ পরিচালিত হবে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে, যেই বাংলাদেশ পরিচালিত হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে, যেই বাংলাদেশে কোনো স্বাধীনতা বিরোধী চক্র, রাজাকার, দেশদ্রোহী, জামাত, বিএনপি, বামপন্থী, পচা বামেরা থাকতে পারবে না। সেই বাংলাদেশ আমি চাই। সেই বাংলাদেশ আমি চাই। বাংলাদেশের মানুষের পেটে ভাত নাই, গ্যাস নাই, তেল নাই, হাহাকার চলতেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এইরকম অবস্থার মধ্যে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক শোনাচ্ছে পরিবেশ রক্ষার গল্প। এইসব দেখার পর মেজাজ নিয়ন্ত্রণে থাকে? মানে আপনাদের মেজাজ কিভাবে নিয়ন্ত্রণে আছে বলেন তো? কিভাবে বাঁচবেন আপনারা বলেন? আজকে এই ভিডিওতে একটা কথা বলে যাই, বাংলাদেশে হয়তোবা কোনো গণ অভ্যুত্থান হবে না, কিন্তু বাংলাদেশে একটা গণ বিস্ফোরণ হবে, এবং এই বিস্ফোরণের কারণে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকার দৌড়ে পালাবে এবং পালানোর কোনো পথ পাবে না। হয়তোবা কোনো এক রাতের গভীর অন্ধকারে তারেক তার স্ত্রী সন্তান সমেত গফুরের মতো পালিয়ে লন্ডন চলে যাবে। বাংলাদেশে আবারও হারিকেনের যুগ ফিরে এসছে। আবারও সেই হারিকেনের যুগের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। বিদ্যুৎ পাবেন না কদিন পর, সিরিয়াসলি পাবেন না। আজ আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সাপ্লাই বন্ধ করে দেওয়া হোক, কাল বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেই বিদ্যুৎ সরবরাহ করছে সেটা কদিন পর বন্ধ হয়ে যাবে, কারণ পারমাণবিক কোনো প্রকল্প চালানোর জন্য যেই সব রসদ প্রয়োজন, মালামাল প্রয়োজন, সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে আপনি রাশিয়া থেকে আমদানি করতে পারবেন না। তখন আলটিমেটলি রূপপুর বন্ধ হয়ে যাবে এবং বিদ্যুতের ঘাটতি কতটা বৃদ্ধি পাবে বুঝতে পারছেন তো? খুব ভালো লাগতেছে, বিশ্বাস করেন। এই অসভ্য, বর্বর, অকৃতজ্ঞ, বেঈমান, প্রতারক জাতির জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কতটা আশীর্বাদ ছিলেন, এই জাতি এখন হারে হারে টের পাচ্ছে। যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তোমরা তাদেরকে বাটে পাইছিলা। দেশ চালানো আর চাপাবাজি করা এক জিনিস না, দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। যে দেশের আয়তন, সেই দেশের জনসংখ্যা হওয়া উচিত ছিল 2 থেকে 3 কোটি, সেই দেশ জনসংখ্যায় 20 কোটি। সেই দেশ আওয়ামী লীগ সরকার 15 বছর
সুখে শান্তিতে সমৃদ্ধিতে চালিয়েছে। দেশের আইন শৃঙ্খলা, দেশের অর্থনীতি কোথায় গিয়ে ঠেকেছিল আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন। শতভাগ বিদ্যুৎ ছিল দেশে। $80 বিলিয়ন অর্থনীতিকে আওয়ামী লীগ সরকার 15 বছরে $460 বিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করেছিলেন। এটা আওয়ামী লীগের কূটনৈতিক দক্ষতা, এটা প্রজ্ঞা, এটা মেধা, এটা বিচক্ষণতা। যাই হোক, দেশ চালানো আর চাপাবাজি করা এক জিনিস না, এটা হারে হারে টের পাবে বিএনপি, টের পাচ্ছে। গণবিস্ফোরণের প্রস্তুতি নেওয়াই ভালো বিএনপির জন্য। আর বিএনপির সিজকা সুরু টাইপের যে নেতাকর্মীগুলো আছে তাদেরকে পরামর্শ দেবো, দেশ থেকে চলে যাও। অবশ্য যাবাই কিভাবে? ভিসা তো পাবা না, বাংলাদেশের পাসপোর্ট ওইটা পাসপোর্ট না, এখন ওইটা একটা জাস্ট সবুজ কালারের পাতা। যাই হোক, প্রিয় দর্শক, ভালো থাকবেন। আর এই অসভ্য বাঙালির নির্মম পরিণতি দেখার অপেক্ষায় রইলাম। হুমকি ধামকি না, রিয়েলিটি মাইনা নাও বাঙালি। তোমাদের কপালে অশেষ দুর্গতি অপেক্ষমান। ধন্যবাদ।